যাও, তুমি সামনে যাও। আচ্ছা, আমি একটু শেয়ার দিয়ে নিই। কথা বলো আর সবাই ধরে। আচ্ছা, আসেন এখানে একজন দুইজন। ক্লাস নাও, বুঝছো? ক্লাস নিয়ে ওই তালা এখানে আছে, দেখো তালা আছে, ইয়ে আছে, বন্ধ করে দিয়ে আমার এলি হলো 246। আমি আসার চেষ্টা করবো, না আসলে তাহলে যাবো এখানে। আমার এলি হলো 246। ক্লাস নিতে থাকো। হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে এডমিশন হ্যাক্সের অনন্য আয়োজন ফ্রি আইসিটি ক্লাসের আইসিটি এর 4 নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মূলত কথা বলবো আমাদের এইচএসসি আইসিটি এর যে চ্যাপ্টার নাম্বার 3 যেটা ছিল সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এর মধ্যে আমরা মূলত আজকে ডিজিটাল ডিভাইসের পার্টটা কমপ্লিট করার চেষ্টা করব। সংখ্যা পদ্ধতির পার্টটা আমরা গত ক্লাসে অনেকটা দেখেছি, তো আজকে আমরা চেষ্টা করব আমাদের ডিজিটাল ডিভাইস এই পার্টটা যদি শেষ হয় দেন আমরা আবার সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর আজকে আমরা আরেকটা বিষয়ের উপর একটু ফোকাস করব যে প্রিভিয়াস ইয়ারে এই চ্যাপ্টার থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে কী কী ধরনের কোশ্চেন আসছে সেটা আমরা একটু আলোচনা করব। তার আগে সবাই আমাকে একটু কমেন্টে জানাও তো যে আসলে আমার বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। সবাই একটু আমাকে কমেন্টে এই জিনিসটা জানাও। আর তোমরা সবাই এই লাইভ ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দাও। তো আর এই লাইভ ক্লাসে যে কমেন্ট সেকশন আছে সেখানে তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও। আচ্ছা, এবং যারা যারা শেয়ার করবে তারা অবশ্যই ডান লিখবে। সো আমি একটু কমেন্টটা চেক করছি আমাকে পুরো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে যে হ্যাঁ সব কিছু ওকে আছে। সো আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা, সো আলোচনা শুরু করার পূর্বে আমি প্রথমে, যেহেতু আমাদের ভার্সিটিতে মূলত এমসিকিউ টাইপ প্রশ্ন হয়, সেক্ষেত্রে আসলে আমরা খুব বেশি ডেফিনেশনের দিকে যাব না। আমরা মূলত যে বিষয়গুলো থেকে ভার্সিটিতে বেশি প্রশ্ন আসে আমরা মূলত সেই জিনিসগুলো নিয়ে ফোকাস করব। সো আজকে আমাদের আলোচনা প্রথমে শুরু করব আমরা লজিক গেট দিয়ে। তো সবার প্রথমে তোমরা আমাকে একটু কমেন্ট করো তো যে আসলে লজিক গেট এই মানে এগুলোকে মূলত কয়টা ভাগে ভাগ করা যায়, এটা একটু আমাকে কমেন্টে জানাও তো যে লজিক গেটকে মূলত প্রধানত কয় ভাগে ভাগ করা যায়, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও তো। আচ্ছা, আচ্ছা, সো আমি একটু কমেন্টটা চেক করছি। হ্যাঁ, আচ্ছা, অনেকেই কমেন্ট করছে যে আসলে দুই ভাগে। সো হ্যাঁ, লজিক গেটকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, যার মধ্যে প্রথমটা হলো আমার মৌলিক লজিক গেট। প্রথমটা হলো আমার মৌলিক লজিক গেট, আর দ্বিতীয়টা হলো আমার যৌগিক যৌগিক লজিক গেট। সো লজিক গেটকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো আমাদের মৌলিক গেট আর একটা হলো যৌগিক গেট। আবার এই মৌলিক গেটকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এই মৌলিক গেটকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্ট করো তো সেই তিনটা গেটের নাম কি, মৌলিক গেটকে আমাদের তিনটা ভাগে ভাগ করতে পারি সেগুলোর নাম কি, এটা একটু আমাকে কমেন্টে জানাও তো।
আচ্ছা, তো মৌলিক গেটগুলোকে আমরা মূলত আবার তিনটা ভাগে ভাগ করতে পারি, যার মধ্যে প্রথমটা হলো আমার অর গেট, এরপরে আছে আমার অ্যান্ড গেট, এরপরে এটাকে আমরা আরেকটা ভাগে ভাগ করতে পারি, সেটা হলো আমার নট গেট। আচ্ছা, এটাকে আরও তোমার অর গেটকে আমরা এটাকে ইংরেজিতেও লিখতে পারি, সমস্যা নাই। আচ্ছা, সো অর গেট মূলত যেটা কাজ করে সেটা হলো মূলত এটা যোগের অপারেশন করে, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা এটা যোগের অপারেশন করে, এন্ড গেটটা গুণের অপারেশন করে, আর নট গেটটা আমার পূরকের কাজ করে, পূরক বা কমপ্লিমেন্টের কাজ করে, ঠিক আছে, পূরকের, ঠিক আছে। আচ্ছা, সো মৌলিক গেট আমার তিনটা, একটা হলো আমার অর গেট যেটা যোগের কাজ করে, আরেকটা হলো আমার অ্যান্ড গেট যেটা গুণের কাজ করে, আরেকটা হলো আমার নট গেট যেটা পূরকের কাজ করে। এবার আমরা এই যৌগিক গেটকে আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি, জাস্ট এই ভাগটা আসলে বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকতে পারে। যেমন যৌগিক গেটকে আমরা এখানে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটা হলো এর মধ্যে প্রথমটাকে আমরা বলতে পারি সার্বজনীন গেট, বা এটা ইংরেজিতে বলা ইউনিভার্সাল, আরেকটা হলো বিশেষ, ঠিক আছে। আচ্ছা, এবার এই সার্বজনীন গেটকে আবার এখানে মূলত আমাদের বইতে এর কয়েকটা ক্লাসিফিকেশন আছে, যার মধ্যে প্রথমটা হলো আমার এক্সঅর বা এক্সক্লুসিভ অর, আচ্ছা, আর দ্বিতীয়টা হলো এক্সনর। আচ্ছা, ও না সরি, এখানে আমার একটু ভুল হয়েছে, সার্বজনীন গেট এগুলো না, সার্বজনীন গেট হলো মূলত ন্যান গেট আর হলো গিয়ে নর গেট, আর এই বিশেষ গেটের মধ্যে আছে আমার এই এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর, এক্সঅর গেট আর আমার এক্সনর গেট। আচ্ছা, এই বিষয়গুলো তোমরা একটু বুঝতে পারলা কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, আর পুরো জিনিসটা আমি আবার রিভিউ করবো, অর্থাৎ এই জিনিসটা পুরো তোমরা বুঝতে পারলা কিনা। আচ্ছা আচ্ছা, সো আমরা পুরো জিনিসটা যদি আমরা আবার প্রথম থেকে বলি, সো লজিক গেটকে আমরা মূলত এখানে প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো আমার মৌলিক গেট আর একটা যৌগিক গেট। মৌলিক গেটগুলো কি, যে গেটগুলো দ্বারা আসলে মূলত আমরা যৌগিক গেট তৈরি করতে পারি, আর যৌগিক গেটগুলো কি, এটা এক বা একাধিক মৌলিক গেট দিয়ে আসলে তৈরি হয়। আচ্ছা, সো মৌলিক গেটকে মূলত তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হলো আমার অর গেট, অ্যান্ড গেট আর নট গেট। সেইভাবে যৌগিক গেটকেও আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো আমার যৌগিক গেটকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, মূলত একটা হলো সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট, এটাকে আবার ইউনিভার্সাল গেটও বলে, ইউনিভার্সাল গেটের মধ্যে আছে ন্যান গেট আর নর গেট, আর একটা আছে বিশেষ গেট, সেটা হলো এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নট। এই কয়টা গেট মূলত আমাদের বইতে আসলে আলোচনা করা আছে। আচ্ছা, এবার আমরা যেটা করব, এই একটা গেট নিয়ে মূলত আলোচনা করব। আচ্ছা, সো আচ্ছা, তাহলে তোমরা চাইলে এই মানে এটার একটা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, আর অবশ্যই এই ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দিবে। তো আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, সো প্রথমে আমরা মূলত ফোকাস করব অর গেট নিয়ে। আচ্ছা, আজকে আমাদের মূলত আমরা ফোকাস করব অর গেট নিয়ে, বা সেখানে আমরা আজকে আলোচনা করব, প্রথমে আমরা আলোচনা করব অর গেট নিয়ে। আচ্ছা, অর গেট নিয়ে আলোচনা করার পূর্বে আমরা একটা বিষয় একটু জেনে নেব, সেটা হলো এই গেট আলোচনার জন্য আসলে আমাদের এই আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো ট্রুথ টেবিল। অর্থাৎ ট্রুথ টেবিল কি, আসলে আমাদের এই যে অর গেটগুলো বা যে কোনো ধরনের গেট আছে, এগুলো অপারেশন কিভাবে হবে, এটার ইনপুট আউটপুট কীরকম হবে, এটা মূলত আমরা ট্রুথ টেবিল দ্বারা বুঝতে পারি। অর্থাৎ একটা গেটের ক্যারেক্টারিস্টিক্সের বৈশিষ্ট্য কীরকম হবে, এটা মূলত এটা ট্রুথ টেবিল থেকে বলা যায়। আচ্ছা, এখন আমি যদি তোমাদের একটু জিজ্ঞেস করি, ধরো সাপোজ আমার কাছে দুইটা
বুলিয়ান ভেরিয়েবল আছে, একটা হলো এ, একটা হলো বি। সাপোজ আমার কাছে দুইটা বুলিয়ান চলক আছে। আচ্ছা, এখন আমি যদি বলি এই অর গেটের তোমরা বুলিয়ান সমীকরণটা লেখো, তোমরা কি লিখতে পারবা? তাহলে একটু আমার একটা কমেন্টে জানাও তো। অর্থাৎ আমি একটা অর গেট নিলাম যেটা মূলত দুইটা বুলিয়ান চলকের জন্য এ আর বি। এখন এটার বুলিয়ান সমীকরণ কি হবে এটা তোমাকে কমেন্টে জানাও তো। আচ্ছা, একজনে বলেছে যে আসলে লজিক গেট শর্ট সিলেবাসে নাই। সো শর্ট সিলেবাস যদি নাও থাকে, দেখো এখানে মূলত যে বিষয়টা হচ্ছে যে আসলে তৃতীয় অধ্যায় তো তোমাদের সিলেবাসে আছে। সো স্যাররা যখন প্রশ্ন করবে সেই ক্ষেত্রে আসলে স্যারদের মাথায় হয়তো এত কিছু থাকবে না, তারা আসলে আর লজিক গেট থেকে প্রশ্ন আসবে এটা মোটামুটি শিওর ধরে নাও। তাদের তোমার শর্ট সিলেবাসে ছিল কি ছিল না এটা ডাজেন্ট ম্যাটার, বাট লজিক গেট থেকে প্রশ্ন আসবে। সো আমরা জানি এটাকে আমরা যদি বুলিয়ান সমীকরণের মাধ্যমে লিখি এটা হয় এ, অর্থাৎ এটাকে আমরা প্লাস না বলে আমরা বলবো এ অর বি। ঠিক আছে, এটাকে আমরা প্লাস না বলে বলবো কি এ অর বি। এটা হলো মূলত আমার বুলিয়ান সমীকরণ। ঠিক আছে, অর গেটের জন্য এটা হলো আমার বুলিয়ান সমীকরণ। এখন এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো অর গেটের চিত্রটা কীরকম। অর্থাৎ অর গেটের চিত্রটা কীরকম আমরা জানি, এটা আমাদের এটাকে আমরা সহজে মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারি যে অর গেটটা মূলত অর্থাৎ পান পাতা দেখেছো তোমরা, এটা কিন্তু অনেকটা ওরকম পান পাতার মতো, অর্থাৎ একটা পাতার মতো, তাই তো? আচ্ছা, এটা মোটামুটি একটা অর গেট আমরা বলতে পারি এটাকে। সো এটা আমি ধরে নিচ্ছি এটা দুইটা ইনপুটের জন্য। সো অর গেটের ইনপুট কমপক্ষে দুইটা হবে, এর বেশি আসলে যত তুমি নিতে পারো। সো আমি ধরে নিচ্ছি এখানে আমার এই এটা আমি এ ইনপুট হিসেবে একটা এ দিচ্ছি আর একটা বি দিচ্ছি। আচ্ছা, তাহলে আউটপুট হিসেবে আমি এখানে কি পাবো? এখানে আমি আউটপুট হিসেবে পাবো এ প্লাস বি, সরি এ অর বি। আচ্ছা, এই হলো মূলত আমাদের, এটা হলো নর গেটের বুলিয়ান সমীকরণ আর এটা হলো এটার প্রতীক। ঠিক আছে, আচ্ছা এই বিষয়টা তোমরা বুঝতে পারলা কিনা আমাকে একটু কমেন্টে জানাও তো। আচ্ছা, একজনে প্রশ্ন করেছে যে আসলে আইসিটি থেকে শর্ট সিলেবাসে কোন কোন চ্যাপ্টার আছে। আইসিটিতে মূলত তোমাদের শর্ট সিলেবাসে 1, 2, 3, 4 এই 4টা চ্যাপ্টার তোমাদের আছে শর্ট সিলেবাসে। আচ্ছা, তো এই হলো আমার অর গেটের বুলিয়ান সমীকরণ, এটা হলো এটার প্রতীক। এখন দেখবো এটার সত্যক সারণী কীরকম হবে। সো ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য সত্যক সারণীটা বোঝা সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। এখন আমরা অর গেটের সত্যক সারণীটা দেখব। আচ্ছা, সো দেখার জন্য এখানে আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, সেটা হলো দেখো এটা বিষয়টা একটু মনে রাখবা, যখন কোনো একটা গেটের, এটা যে কোনো গেটের হতে পারে, কোনো একটা গেটের ইনপুট যদি এন হয়, অর্থাৎ কোনো একটা গেটের ইনপুট, আমি এটা লিখে দিচ্ছি, কোনো একটা গেটের ইনপুট যদি এন হয় তাহলে সেখানে 2n সংখ্যক আচ্ছা 2n সংখ্যক মানে ওটাকে কি বলে টেবিল হবে, মানে আমি জাস্ট লিখে রাখছি টেবিল হবে। টেবিলটা কীরকম টেবিল হবে, অর্থাৎ এখানে রো কলামকে আমি মিন করছি। কারণ আমি যে জিনিসটা দেখাই, ধরো আমি এই যে এখানে একটা সত্যক সারণী আঁকছি, ধরো এটা যে কোনো লজিক গেটের জন্য একই। যেমন এটাকে আমি যদি বলি, এটাকে যদি আমি এ বলি আর এটাকে যদি আমি বি বলি আর এটাকে যদি আমি এ প্লাস বি বলি, তাহলে এখানে যদি আমি ইনপুট নিয়েছি যেহেতু ইনপুট ভ্যারিয়েবল, অর্থাৎ এখানে ইনপুট চলক হবে, আমি এখানে একটা মিসিং ইনপুট চলক, এটা হবে ইনপুট চলক। অর্থাৎ কোনো একটা ট্রুথ টেবিল আমরা যখন আঁকবো যে কোনো লজিক গেটের জন্য, সেখানে যদি আমার ইনপুটের চলক যদি এন হয় সেখানে 2n, তার এখানে আমি যদি দুইটা ভেরিয়েবল নিয়েছি, যদি আমি দুইটা ভেরিয়েবল নিয়েছি তাহলে 2 এর স্কোয়ার কত হবে 4। তার মানে এখানে টোটাল আমার 4টা কলাম, এটাকে কি বলে 4টা রো হবে। এটা টেবিল না, এটাকে তুমি রো লিখতে পারো, 4টা রো বা এটাকে কি বলে সারি। ঠিক আছে, টোটাল 4টা সারি হবে। সো এখানে টোটাল কয়টা সারি হবে 4টা। সো 1, 2, 3, 4। ঠিক আছে, আচ্ছা এটা যে কোনো লজিক গেটের ক্ষেত্রে আমার যদি দুইটা ইনপুট হয় সেক্ষেত্রে আমার টোটাল কয়টা সারি হবে 4টা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখব এগুলোর কম্বিনেশনটা কীরকম হবে, অর্থাৎ এটাকে আমরা কিভাবে লিখব।
সো এটাকে লেখার জন্য তুমি প্রথমে যেটা করবা, যেহেতু তুমি দুইটা ভেরিয়েবল নিয়েছো, তুমি পাইছো 4, এই 4কে তুমি প্রথমে 2 দিয়ে ভাগ করবা। 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2। তার মানে প্রথমে যেটা হবে তোমার, প্রথমে যেটা তুমি করবা, প্রথমে 2টা 0 নিবা, তারপর 2টা 1 নিবা। আমি আবার বলতেছি, কোনো একটা ট্রুথ টেবিল তোমরা যখন আঁকবা যে কোনো লজিক গেটের জন্য, তুমি যদি 2টা ভেরিয়েবল নাও, সেই 2 এর স্কোয়ার করবা, তাতে যা হবে 4, এখানে হলো 4, 4কে তুমি 2 দিয়ে ভাগ করবা, ভাগ করলে যেটা পাবা, প্রথমে যেটা হবে 2টা 0 হবে, 2টা 1 হবে। এরপরে তুমি যেটা করবা, এই 2কে তুমি আবার 2 দিয়ে ভাগ করবা, ভাগ করলে কত আসবে? 1। এরপরে তুমি যেটা করবা, এই একটা 0 নেবা, একটা 1 নেবা, একটা 0 নেবা, একটা 1 নেবা, এইরকম কম্বিনেশন হবে। অর্থাৎ তোমরা বিষয়টা বুঝতে পারলা কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, অনেকে কমেন্ট করতেছে লেখা বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, এটা হয়তো বা নেটে একটু ঝামেলা, তো আমরা চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, তোমরা জিনিসটা বুঝলে। আমি আবার একটু বলি, অর্থাৎ যখন আমরা 2টা ভেরিয়েবলের জন্য একটা ট্রুথ টেবিল আঁকবো, আমরা যেটা করব, আমাদের ইনপুট যেহেতু 2টা, ওটাকে আমরা স্কোয়ার করব। স্কোয়ার করার পর পাবো আমরা 4, 4কে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে পাবো 2। তার মানে আমরা প্রথমে 2টা 0 নিব, তারপর 2টা 1 নিব। এরপর আমরা যেটা করব, এটা হবে এই কলামটা। পরের কলামটা আমরা কিভাবে পূরণ করব? এখানে যদি আমার আগে 2 ছিল, এটাকে আবার আমরা 2 দিয়ে ভাগ করব, আসবে কত? 1। এরপর আমরা করবো একটা 0 নেব, একটা 1 নেব, একটা 0 নেব, একটা 1 নেব। এখন এটা যদি আমার 2টা চলক না হয়, আমার যদি 3টা চলক হইতো, সাপোজ এখানে আমি যদি আরেকটা চলক নিতাম, এখানে যদি আমি আরেকটা চলক নিই, এটা আমি পরে দেখাচ্ছি। ধর আমার চলক আছে 3টা, এ বি সি। সেই ক্ষেত্রে আমার টোটাল মানে রো হবে কয়টা? 2 টু দি পাওয়ার 3, তার মানে 8, তাই তো? তা আমার মানে নিয়ম কি ছিল? 8কে প্রথমে আমি 2 দিয়ে ভাগ করব, কত হবে? 4। সেক্ষেত্রে আমরা কি করব? প্রথম কলামে 4টা 0 নেব, 4টা 1 নেব। পরের কলামে কি করব? আবার এটাকে 2 দিয়ে ভাগ করব, আসবে 2। পরের কলামে আমরা 2টা 0 নেব, 2টা 1 নেব। এরপর এটাকে আবার 2 দিয়ে ভাগ করব, তারপর আসবে 1। তারপর আমরা কি করব? একটা 0 নেব, একটা 1 নেব, একটা 0 নেব, একটা 1 নেব। আচ্ছা, এই বিষয়টা তোমরা বুঝতে পারলা কিনা? অর্থাৎ আমরা হয় কি অনেক সময় ট্রুথ টেবিলগুলো জাস্ট মুখস্থ করি, বাট তুমি যদি এই নিয়মটা জানো, তাহলে আসলে ট্রুথ টেবিলটা মুখস্থ করার কোনোই দরকার নেই। তুমি জাস্ট কি করবা? যেই কটা ইনপুট তুমি নিয়েছো, 2টা ইনপুটের জন্য হলে 2 টু দি পাওয়ার বা 2 এর স্কোয়ার, 3টা নিলে 2 এর কিউব। আমাদের ম্যাক্সিমাম পরীক্ষাগুলোয় 2 এর কিউব পর্যন্তই সীমাবদ্ধ থাকে আমাদের বইগুলোর উদাহরণগুলো। তোমার কাজ হবে কি? প্রথমে যেটা আসবে সেটাকে 2 দিয়ে ভাগ করবা, ভাগ করলে যেটা পাবা সেটাকে একটা কলাম বসাবা। এরপরে সেটাকে আবার ভাগ করবা, ভাগ করে যেটা পাবা সেটাকে আবার আরেকটা কলামে বসাবা। এরপর ওটাকে আবার ভাগ করে যেটা পাবা সেটাকে আবার আরেকটা কলামে বসাবা, যতক্ষণ না আসলে জিনিসটা 1 হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা তোমরা বুঝতে পারলা কিনা? হ্যাঁ জি, অনেকে বলতে বুঝছি। আচ্ছা, এখন এই অর গেইটের ক্ষেত্রে যেটা হয়, অর গেইটটা মূলত আসলে এটা যোগের মতো কাজ করে। সো দেখো, অর গেইটের যদি আমরা বাংলা করি, যে আসলে অরের বাংলা হলো, যেমন ইংরেজিতে আমরা যদি অর লিখি, অর, ইংরেজি যখন আমরা অর লিখি, এটা মানে কি? ইংরেজিতে অর মানে কি? অথবা। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি, অর মানে হলো কি? অথবা। অথবা, ঠিক আছে? অর মানে কি? অথবা। আচ্ছা, তার আগে সবাই আমাকে একটু কমেন্ট করো তো, তোমরা আসলে কে কোন গ্রুপে থেকে ক্লাস করতেছো? অর্থাৎ তোমরা কি সায়েন্স, কমার্স নাকি আর্টস? এটা একটু আমাকে কমেন্টে জানাও তো, কারণ এখানে আসলে একটু একটা কনসেপ্ট আছে যেটা মূলত সায়েন্সে যারা আছে তারা একটু বেশি পরিচিত হবে এটার সাথে। অর্থাৎ লজিক গেটগুলোর সাথে সায়েন্সের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু অনেক মানে অনেক ফিমিলার, অনেক বেশি পরিচিত, কারণ এটা তাদের তাদের যেমন আইসিটিতে পড়তে হয়, সেমভাবে এই জিনিসটা ফিজিক্সেও পড়তে হয়। আচ্ছা, আমি একটু চেক করছি কারা কোন গ্রুপে আছে। হ্যাঁ, মানবিক, কমার্স, সায়েন্স। আচ্ছা আচ্ছা, সায়েন্সে যারা আছো তাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, যে সায়েন্সে এই অর বা অথবা দ্বারা আসলে কি বোঝায়, এটা কি তোমরা জানো? তোমাদের গণিতে করার কথা। অর্থাৎ যারা সায়েন্সে আছো, এই যে অথবা, তোমরা ওই যে ওখানে মানে ম্যাথমেটিক্স বিষয়ে এই জিনিসটা বারবার ইউজ করা হয়। সায়েন্স ও অথবা দ্বারা মূলত যেটা বোঝানো হয়, যে কোনো একটা সত্য, যে কোনো একটি সত্য হলে, যে কোনো একটি সত্য হলে, অর্থাৎ একটা জায়গায় যদি তোমার 2টা কন্ডিশন থাকে, তার মধ্যে যদি যে কোনো একটা সত্য হয়, তাহলে পুরো জিনিসটা সত্য হবে। পুরো মানে পুরো মানে ওই যে হোক, পুরো জিনিসটা সত্য হবে। আর এটা কেমন কীরকম? সাপোজ আমি তোমাকে একটা উদাহরণ বললাম, উদাহরণ দিলে জিনিসটা ভালো বুঝবা। যে সাপোজ আমি, আচ্ছা আমি একটু এখানে পরিষ্কার করছি। সাপোজ
ধরো আমার নাম হলো হাসান, আর তোমাদের সবার প্রিয় আশিক আশিক ভাইয়া। আচ্ছা, ধরো আমি আর তোমাদের সবার প্রিয় আশিক ভাইয়া, আমরা যেটা করে তোমাদের ইংলিশে যে ইনস্ট্রাক্টর, আমরা বললাম যে আমি আর আশিক ভাই আজকে ঘুরতে যাব। আমি অথবা আমি কি বললাম, আমি অথবা আশিক ভাই আজকে ঘুরতে যাব কোথাও। আচ্ছা, এই অথবা দ্বারা কি হতে পারে দেখো, যেহেতু আমি অথবা বলছি, হয় আমি যেতে পারি অথবা আশিক ভাই যেতে পারে, অথবা কিন্তু আমরা দুজনে যেতে পারি। আমি ব্যাপারটা আবার বলতেছি, সাপোজ তোমাকে আমি বললাম যে আমি আর আশিক ভাই আজকে কোথাও ঘুরতে যাব, ঠিক আছে? এখন দেখো আমি অথবা আশিক ভাইয়া, সেখানে কি কি হতে পারে, হয় আমি যেতে পারি অথবা আশিক ভাই যেতে পারে, অথবা কি আমরা দুইজনে যেতে পারি। অর্থাৎ অর কথাটার মানে হলো যে কোনো একটা যদি সত্য হয় তাহলে পুরো জিনিসটা সত্য হবে। তার মানে অর্গেইটে দেখো, অর্গেইটে আমরা জানি এই 0 0 যদি যোগ করে সেক্ষেত্রে 0 হয়, 1 0 যোগ করলে সেটা হয় 1, 0 আর 1 যোগ করলে 1, আর 1 1 যোগ করলে 1। ঠিক আছে, এই জিনিসটা তোমরা বুঝলে কিনা? অর্থাৎ দেখো, যখন যে কোনো একটা, যেমন 1 বলতে আমরা বুঝি কি সত্য। দেখো যে কোনো একটা ইনপুট যদি সত্য হয় বা যে কোনো একটা ইনপুট যদি 1 হয়, তাহলে কিন্তু আমার আউটপুটটা 1 হচ্ছে। তার মানে কি, অর মানে কি, যে কোনো একটা সত্য। এখন আমরা এখানে দুইটা ভেরিয়েবলের জন্য করছি। এখন তোমাকে একটা প্রশ্ন করলো যে সাপোজ তোমার একটা গেটের মধ্যে, একটা অর গেটের মধ্যে তুমি 100টা ইনপুট দিলা, যার মধ্যে একটা 1 আছে, বা তুমি 10টা ইনপুট দিলা। এখন ইনপুটের একটা কম্বিনেশন আসলো কি, যে তোমার যে কোনো একটা ইনপুট 1, ধরো 50টা 0 বা 8টা 0, এই ইনপুটের কম্বিনেশন 8টা 0 আসলো আর একটা 1 আসলো। সেই ক্ষেত্রেও কিন্তু তোমার সত্যক সারণী না এঁকেই কি তুমি অ্যান্সারটা বলে দিতে পারবা। তার মানে কি, ভার্সিটি এমসিকিউ পরীক্ষা আসলে যেহেতু এমসিকিউ টাইপ, সেখানে কিন্তু তোমার এই সত্যক সারণী আঁকানোর অত টাইম নেই। তুমি যেটা মাথায় রাখবা, অর্গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি সত্য হয় বা যে কোনো একটা ইনপুট যদি 1 হয়, তাহলে পুরো জিনিসটা কী হবে, পুরো আউটপুটটা কী হবে, সত্য হবে বা 1 হবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করো। আচ্ছা, সো আমি আবার বলতেছি, অর্গেট মানে দুইটা কম্বিনেশনের মধ্যে বা দুইটা যতগুলো থাকুক এর মধ্যে যদি যে কোনো একটা সত্য হয়, তাহলে আমার আউটপুটটা হবে সত্য বা 1। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো আমার অ্যান্ড গেট। এরপরে আমরা দেখবো অ্যান্ড গেট। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা দেখবো অ্যান্ড গেট। আচ্ছা, অ্যান্ড গেটের বিষয়টা কি, যেমন ইংরেজিতে অ্যান্ড, বাংলায় কি হয় এটা এবং। এখন আমি আবার ওই আগের উদাহরণটাই চিন্তা করলাম যে আমি আগে এটা বুলিয়ান সমীকরণটা দেখে নিচ্ছি। এটা আমি সাপোজ দুইটা ভেরিয়েবলের জন্য করব। আচ্ছা, এখন দেখো অ্যান্ড গেট, সেখানে আমি অ্যান্ড গেটের ইংরেজিটা লিখতেছি অ্যান্ড গেট। ঠিক আছে, এখন অ্যান্ড গেটের চিত্রটা কীরকম হবে দেখো, অ্যান্ড গেটের চিত্রটা হবে এরকম। এই যে দেখো, এই ডিটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো তো, এই ডিটা দেখতে কি অনেকটা এরকম না? আর আমরা জানি আমাদের অ্যান্ড গেটটা কীরকম, অ্যান্ড গেটটাও কিন্তু অনেকটা ডি এর মতো। সেটা তোমরা আগে খেয়াল করছো কিনা বা আগে দেখছো কিনা। অর্থাৎ এখান থেকে আমরা মনে রাখতে পারি কি, আসলে এটা যে আমরা মনে রাখি আজীবন, আসলে আমরা অ্যান্ড গেটের যে গেটের চিত্রটা কীরকম হবে সেটা কিন্তু আমরা কখনোই ভুলবো না। ঠিক আছে, সো অ্যান্ড গেট তার মানে ডি এর মতো হবে এই অ্যান্ড গেটের চিত্রটা। সো এটা আমি সাপোজ আমি এখানে দুইটা ইনপুট দিলাম, আমি একটা দিলাম এ আর একটা দিলাম আমি বি, তাহলে এটার সমীকরণ কি হবে, ওয়াই ইকুয়াল টু এ অ্যান্ড বি। ঠিক আছে, এখন দেখো আমি যদি এটা সত্যক সারণীটা আঁকি, সো এটা আমার যদি এ হয়, এটা যদি আমার বি হয়, এটা আমি বললাম এ অ্যান্ড বি। সো আবার আমার সূত্র কি ছিল, যেহেতু আমরা আমার প্রথমে দুইটা 0 হবে, তারপর দুইটা 1 হবে, এরপরে কি হবে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। সো অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখো ব্যাপারটা কি, আমি আবার ওই উদাহরণটা বললাম, ধরো আমি আর তোমার আশিক ভাই কোথায় যাব, ঘুরতে যাব। কারণ এবার আমি বললাম আমি এবং মি এবং আশিক ভাইয়া। ঠিক আছে, দেখো এবার আমি কথাটা কি ইউজ করলাম, এবং। তার মানে কি, এবং যখনই থাকবে তখন অবশ্যই যতগুলো ঘটনা থাকবে তাদের সবগুলো সত্য হতে হবে, তাহলেই তোমার আউটপুটটা সত্য হবে।
তার মানে কি অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুটটা তখনই সত্য হবে বা তখনই 1 হবে যখন সবগুলো 1 হবে। অথবা এটাকে আরেকটু আমি সহজভাবে বলতে পারি, যদি অ্যান্ড গেটের 100টা ইনপুট থাকে তার মধ্যে কোনোটা যদি একটা জিরো থাকে, কোনোভাবে যদি একটা জিরো থাকে তাহলে আউটপুটটা জিরো হবে। তুমি যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো। তো এবং কথাটার মানে হলো গিয়ে একই সাথে যতগুলো ইনপুট থাকবে সবগুলো সত্য হতে হবে। তো এখানে দেখো জিরো, মনে রাখবা কি যে কোনো একটা যদি আমার জিরো হয় তাহলে আউটপুট কী হবে জিরো, তার মানে জিরো জিরো হবে জিরো, যেহেতু এখানে একটা জিরো আছে জিরো, যেহেতু এখানে একটা জিরো আছে জিরো, যেহেতু এখানে দুইটাই ওয়ান আছে তার মানে এটা হবে ওয়ান। আচ্ছা, তোমরা বিষয়টা বুঝতে পারলা কিনা আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ, অনেকে কমেন্ট করছে যে ইয়োদের আগে কোনো ক্লাস হয়েছে কিনা। হ্যাঁ, ইয়োদের আগে একটা ক্লাস হয়েছে, সেটা তোমরা আমাদের যে এডমিশন হ্যাক্সের ফেসবুক গ্রুপ আছে সেখানে তোমরা গেলেই আসলে ওই লেকচারটা পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় সেটা হলো গিয়ে অনেকেই কমেন্ট করতেছে যে আসলে অনেকে যে আসলে ক্লাসের নোটিফিকেশন পাচ্ছে না। সো ওই নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের যে ফেসবুক আইডিগুলো থেকে লাইভ হয় ওই আইডিগুলোতে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবা, অথবা তোমরা ওখানে ফলো করে রাখবা, তাহলে দেখা যাচ্ছে যে তোমরা এই ক্লাসগুলোর নোটিফিকেশন পেয়ে যাবা। অথবা আমাদের এডমিশন হ্যাক্সের ক্লাসগুলো কিন্তু রুটিন অনুসারে হয়, ঠিক আছে, যেমন বাংলা, ইংরেজি, আইসিটি। সো ওই রুটিনটা জাস্ট তোমরা একটু মাথায় রাখবা, আর রুটিন ওই টাইম অনুযায়ী তোমরা একটু গ্রুপে জাস্ট ওই টাইম অনুযায়ী তোমরা ফেসবুকে আসো, তাহলে অটোমেটিক্যালি এই ক্লাসের নোটিফিকেশনগুলো পেয়ে যাবা। তবে সবচাইতে ভালো হয় যে আইডি থেকে তোমার লাইভ হচ্ছে এই আইডিতে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট অথবা ফলো দিয়ে রাখবা। আচ্ছা, এটা হলো আমার অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে কী হবে, সহজে মনে রাখার জন্য আমার কোনো একটা ইনপুট যদি আমার জিরো হয় তাহলে আমার টোটাল আউটপুটটা কী হবে, জিরো হবে, ঠিক আছে। আচ্ছা, সো এবার আমরা দেখব নট গেট। আচ্ছা আচ্ছা এবার আমরা মুভ করব নট গেটে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব নট গেট। আচ্ছা, সো আমরা জানি এটা যে নট গেট মূলত এর আগে আমরা যতগুলো গেট দেখেছিলাম, অর গেট বা তোমার অর গেট ছিল, আর কি ছিল, বা অ্যান্ড গেট। এখানে কী হবে, সর্বনিম্ন তোমার দুইটা ইনপুট থাকবে, আর এর বেশি একাধিক, মানে এর বেশি তুমি যত ইচ্ছা তত ইনপুট নিতে পারো। বাট নট গেটটা কিন্তু একটু ব্যতিক্রম। আচ্ছা, নট গেটে তোমার একটাই ইনপুট থাকবে। আচ্ছা, নট গেটের নামটা এরকম কেন সেটা আমি একটু আগে আলোচনা করে নেই। দেখো, যারা সায়েন্সের আছো তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, এই যে এই জিনিসটা তোমরা কোথাও দেখেছো কিনা, যারা সায়েন্সের আছো। আচ্ছা, আমি একটু ভালো করে রাখতেছি। যারা সায়েন্সের আছো তারা এই জিনিসটা পড়েছো কিনা বা দেখেছো কিনা, বা এই জিনিসটাকে আসলে মূলত কী বলে, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো। হ্যাঁ, একটু আমি কমেন্ট চেক করছি। আচ্ছা, সো এই জিনিসটাকে যারা সায়েন্সে পড়েছে এই জিনিসটাকে মূলত বলা হয় কিন্তু ডায়োড, ঠিক আছে। যারা সায়েন্সের আছো তারা হয়তো এই জিনিসটা দেখেছো, এই জিনিসটাকে মূলত বলা হয় ডায়োড, ঠিক আছে। আচ্ছা, সো নট গেট তার মানে কি, যদি আমি বাংলা করি তার মানে গেট না, তাই তো। তাহলে এটাকে গেট না কেন বললো, এটা জাস্ট আমার নিজের ব্যক্তিগত থিওরি মতে, জাস্ট আমি এটাকে জাস্ট মনে রাখার জন্য এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারতাম। সো এখানে যে বিষয়টা হয়েছে, এটা গেট না, তার মানে এটা জিনিসটা ছিল একটা ডায়োড। এই ডায়োডের সামনে তুমি জাস্ট একটা কি করবা, একটা সার্কেল দিয়ে দিবা, তখনই সেটা মূলত হয়ে যায় নট গেট, ঠিক আছে। তো এটাকে নট গেট কেন বললো, এটা আমার নিজের ব্যাখ্যা, আমি জাস্ট নিজে এভাবে মনে রাখতাম যে নট গেট মূলত ছিল একটা ডায়োড। এই ডায়োডের সামনে তুমি যখন একটা সার্কেল দিয়ে দিলা বা একটা নট চিহ্ন দিয়ে দিলা, তখন এই জিনিসটা হয়ে গেল কি নট গেট। নট গেটটা মূলত এক ইনপুট বিশিষ্ট হয়, এবং এখানে যে মজার ব্যাপারটা হয়, দেখো এখানে আমার ইনপুট হয়েছে একটা, তার মানে 2^1, তার মানে কত হয় 2। তো আমার সূত্র কী ছিল, এটাকে আমি কী করবো, 2 দিয়ে ভাগ করব, তুমি ভাগ করো, তাহলে কত হবে 1। তার মানে এটার ট্রুথ টেবিলটা কী হবে, ট্রুথ টেবিলটা হবে, তার ট্রুথ টেবিল হবে, এটাকে আমি এটার ইনপুট ধরি। সো যেহেতু কী হবে, একটা 0 হবে, একটা 1 হবে। সো এটার বুলিয়ান সমীকরণ হবে y=a0, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জানি কি, এটা নট গেটকে আবার ইনভার্টারও বলা হয়। নট গেটের আর একটা নাম হলো গিয়া ইনভার্টার, ঠিক আছে। অর্থাৎ এটা কি করে,
তুমি এখানে যা ইনপুট দাও সেটাকে ইনভার্ট করে দেয়, অর্থাৎ সেটাকে চেঞ্জ করে দেয়। ঠিক আছে, এখন আমরা জানি বুলিয়ান অ্যালজাব্রায় আমরা ইউজ এই করি শুধুমাত্র 0 আর 1। তাহলে একটা নট গেটের ইনপুট যদি 0 হয় সেটা আউটপুট হয়ে যাবে 1, আর যদি ইনপুট 1 হয় সেটা আউটপুট হয়ে যাবে 0। আচ্ছা, তোমরা এই ব্যাপারটা বুঝলা কিনা একটু আমাকে কমেন্টে জানাও তো। এই যে আমি 3টা মৌলিক গেট আলোচনা করলাম, এই জিনিসটা বুঝলা কিনা তোমরা কমেন্টে জানাও তো। হ্যাঁ, আগের যে ক্লাসগুলো হয়েছে ওগুলো লিঙ্ক আমরা সমস্যা নাই, আমরা ওটা দিয়ে দেবো, অথবা আমাদের অ্যাডমিশন হ্যাক্স পরিবারের থেকে আমরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলেরও তৈরি করার পরিকল্পনা করতেছি। তো সমস্যা নাই, এই ক্লাসগুলো আমরা পরবর্তীতে তোমাদের দিয়ে দেবো। পূর্বে যে ক্লাসগুলো হয়েছে এগুলোর লিঙ্ক আমরা সংগ্রহ করে একটা পোস্ট টাকায় তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, সো এই হলো মূলত আমাদের 3টা বেসিক গেটের আলোচনা। এখন যেটা করব, আমরা এই 3টা বেসিক গেট যে পড়লাম এগুলোকে আমরা একটু সামারাইজ করব। ঠিক আছে, এই 3টা বেসিক গেটকে আমরা একটু সামারাইজ করে একটু সুন্দরভাবে লিখবো, যাতে আমরা জাস্ট ওই একটা বিষয় যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা যাতে সবগুলো বিষয় আমরা অ্যান্সার করতে পারি। ঠিক আছে, যেমন অনেক সময় এরকম একটা প্রশ্ন প্রায় হয় যে কোনো মানে অর গেটের বৈশিষ্ট্য কোনটি, ওখানে অনেকগুলো অপশন থাকে। যে কোনো অর গেটের বৈশিষ্ট্য কি, যে কোনো একটা ইনপুট 1 হলে আমার কি হবে, আউটপুটটা 1 হবে, আউটপুটটা সবসময় সত্য হবে। ঠিক আছে, আচ্ছা, সো এই জিনিসগুলোকে আমরা জাস্ট একটু সামারি করে লিখবো, খুবই ইম্পর্ট্যান্ট এই সামারিটা। অর্থাৎ এখন যে আমি জিনিসটাকে সামারাইজ করে লিখবো, বাস এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, সো এটা তোমরা সবাই লিখে নেবে। আচ্ছা, অবশ্যই এই জিনিসটা সবাই মাথায় রাখবা। যেমন এটাকে আমি নাম দিলাম আউটপুট কখন 1। ঠিক আছে, এটা একটা হিডিং দিলাম আউটপুট কখন 1। অর্থাৎ এই বিষয়টা যদি তুমি মাথায় রাখো তাহলে গেট সম্পর্কে তোমার যে কোনো প্রশ্ন আসলে ইনপুট আউটপুটের কম্বিনেশনে তুমি ইজিলি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিতে পারবা। ঠিক আছে, জাস্ট এখানে আমরা কয়েকটা পয়েন্ট লিখবো, জাস্ট ওই কয়েকটা পয়েন্ট যদি তুমি মাথায় রাখো তাহলে গেট রিলেটেড যে কোনো প্রশ্ন তুমি সহজেই অ্যান্সার করে ফেলতে পারবা। যেমন প্রথম পয়েন্ট কি ছিল, যখন আমি প্রথম পয়েন্ট আমি সাপোজ যদি অর গেটের জন্য লিখি, অর গেটের ক্ষেত্রে কি ছিল, অর্থাৎ জিনিসটা যদি আমি অর গেটের জন্য লিখি, অর গেটের জন্য আমি কি বলছিলাম, যে কোনো একটা ইনপুট, যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। ঠিক আছে, তার মানে এই জিনিসটা যদি তুমি মাথায় রাখো তাহলে কিন্তু অর গেট নিয়ে আর তোমার কোনো ভাবতে হচ্ছে না, মানে অর গেটের যে কোনো প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা। অর্থাৎ অর গেটের ক্ষেত্রে যেটা হবে, যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট সবসময় 1 হবে। এখন তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে, অ্যান্ড গেট আমরা সব 1 দিয়ে শিখবো। ঠিক আছে, আমরা শুধু সব 1 শিখবো, আমরা 0টা শিখবো না, আমরা 1টা মনে রাখবো, তার মানে এর অপোজিট হলে 0 হবে। ঠিক আছে, আচ্ছা, আমি এটাকে জাস্ট একই জিনিস যেহেতু আমি এটা কি করে দিচ্ছি, যে কোনো, এখানে যে কোনো হবে না। অর গেটের ক্ষেত্রে কী হবে, অ্যান্ড গেটের ক্ষেত্রে সবগুলো ইনপুট 1 হলে, সবগুলো ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এরপরে 3 নাম্বার আমরা যেটা দেখব সেটা হলো গিয়া এক্সঅর বা এক্সক্লুসিভ অর। এক্সঅর, সো এক্সঅর গেটটা আমরা এখন মূলত আলোচনা করিনি, এটা আমরা পরবর্তী আলোচনা করবো, বাট এখানে আমি লিখে দিচ্ছি সুবিধার্থে। সো এক্সঅর গেটের ক্ষেত্রে যেটা হবে, ইনপুটে যতগুলো 1 থাকবে তাদের সমষ্টি বিজোড় হলে আউটপুট 1 হবে। ঠিক আছে, এটা আমরা এক্সঅর গেট সামনে দেবো, বাট এখানে আমি লিখে দিচ্ছি। আমি কি লিখলাম, যে অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে, অ্যান্ড গেটের ক্ষেত্রে কী হবে, সবগুলো ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে, আর এক্সক্লুসিভ অর বা এক্সঅর গেটের ক্ষেত্রে যতগুলো ইনপুট থাকবে তাদের সমষ্টি যদি বিজোড় হয় তাহলে আউটপুট 1 হবে। এখন দেখো, অর গেটকে যদি আমরা জাস্ট বিপরীত করে দিই, দেখো অরকে যদি আমরা, যেমন নর গেট কি, অরের বিপরীত, তার মানে কি,
অর গেটে যে বৈশিষ্ট্য এটাকে তুমি জাস্ট উল্টাই দাও তাহলে সেটা কি নর গেট হয়ে যাবে, তাই না? তাহলে নর গেটের বৈশিষ্ট্য কী হবে, যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে তার আউটপুট কী হবে, 0 হবে। সেমভাবে আমরা যদি অ্যান্ড গেটের বিপরীত কি, ন্যান্ড গেট, ঠিক আছে? তার মানে কি, কোন একটা ন্যান্ড গেটের ক্ষেত্রে কী হবে, যদি সবগুলো ইনপুট 1 হয় তাহলে ন্যান্ড গেটের ইনপুট কী হবে, সরি আউটপুট কী হবে, 0 হবে। আবার এক্সঅর, এটার যদি আমরা ই করি তাহলে কিটা কি, এক্সক্লুসিভ নর। তার মানে কি, মানে এক্সঅর গেট, এক্সঅর গেটে হলো তোমার যতগুলো মানে ইনপুট থাকবে তাদের সমষ্টি যদি বিজোড় হয় তাহলে আউটপুট হবে 1। তাহলে এক্সক্লুসিভ নরে কি হবে, যতগুলো ইনপুট থাকবে তাদের সমষ্টি যদি বিজোড় হয় তাহলে আউটপুট হবে 0। তার মানে কি, তুমি যদি জাস্ট এই 3টা লাইন একটু মাথায় রাখো তাহলে কিন্তু এই 6টা গেটের, যে 6টা গেট থেকে মূলত যে প্রশ্নগুলো আসে সেগুলো তুমি ইজিলি তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। আমি আবার জিনিসটাকে সামারাইজ করতেছি। অর গেটের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা ইনপুট মানে সত্য হলে বা 1 হলে আউটপুট 1 হয়। তাহলে নর গেটের ক্ষেত্রে কি হবে, যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা, অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে, সবগুলো ইনপুট যখন 1 হবে তখন আউটপুট 1 হবে। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে, সবগুলো ইনপুট যখন 1 হবে তখন আউটপুট 0 হবে। আচ্ছা, এক্সক্লুসিভ অরে কি হবে, ইনপুটে যতগুলো 1 থাকবে তাদের সমষ্টি যদি বিজোড় হয় তাহলে আউটপুট 1 হবে। তাহলে এক্সক্লুসিভ নরে কি হবে, ইনপুটে যতগুলো 1 থাকবে তাদের সমষ্টি যদি বিজোড় হয় তাহলে আউটপুট হবে 1। আচ্ছা, এই বিষয়টা তোমরা বুঝতে পারলা কিনা, অর্থাৎ এই 3টা লাইন তুমি যদি একটু মাথায় রাখো তাহলে কিন্তু 6টা গেটের প্রপার্টিস পুরো ট্রুথ টেবিল কিন্তু তোমার মাথায়, ট্রুথ টেবিল না এঁকেই কিন্তু তুমি তোমার অ্যান্সারটা করে দিতে পারবা। আচ্ছা, এই বিষয়টা কারা কারা বুঝলা বা বুঝোনি একটু কমেন্টে জানাও। আচ্ছা, হ্যাঁ, অনেকেই বলছে যে আসলে বুঝতেছে, সমস্যা নাই। আচ্ছা, আরেকটা ব্যাপার আরেকজনে প্রশ্ন করেছে, সেটা হলো গুচ্ছ পরীক্ষায় মানে আইসিটিটা কিভাবে আসে, যেহেতু গুচ্ছ পরীক্ষায় আইসিটিটা গত বছরই অ্যাড করা হয়েছে, মানে তোমাদের আগের যে ব্যাচটা ছিল তাদের ব্যাচে ফার্স্টে আইসিটি অ্যাড করা হয়েছে। এর আগে রাজশাহী ইউনিভার্সিটি বা কয়েকটা ইউনিভার্সিটিতে আইসিটি ছিল। আচ্ছা, আমরা এই ক্লাসটার একটু শেষের দিকে আমরা গুচ্ছর গত বছরের এই চ্যাপ্টার থেকে আসা কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নাই। আচ্ছা, এই জিনিসটা তো তোমরা বুঝতে পারছো। আচ্ছা, সো এই হলো মূলত আমরা আলোচনা। এখন দেখো, আমরা যেহেতু অর গেট নিয়ে আলোচনা করেছি, অ্যান্ড গেট নিয়ে আলোচনা করেছি, সো ন্যান্ড গেট নিয়ে কিছু আসলে আমাদের ওরকম আলোচনা প্রয়োজন নাই, জাস্ট একটু উল্টা। আচ্ছা, এবার তারপর আমরা ন্যান্ড গেট আর নর গেট সম্পর্কে একটু দেখতেছি। আচ্ছা, সো চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, যদি তোমাদের এই জিনিসটা তোলা হয়ে যায় বা লেখা হয়ে যায় বা স্ক্রিনশট নেওয়া হয়ে যায় তাহলে ডান লিখো, তারপরে আমি জিনিসটা আসলে মুছে দিচ্ছি। হ্যাঁ, মৌসুমী আক্তার কমেন্ট করেছে বুঝতে পারিনি, আসলে কি বুঝতে পারিনি সেটা। আচ্ছা, যাই হোক, তারপর আমি আরেকবার রিপিট করছি। অর গেটের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে কোনো একটা সত্য হলে আউটপুট কি হয়, সত্য হয়। তাহলে নর গেট কি, অর গেটের অপোজিট। তার মানে কি, যে কোনো একটা ইনপুট যদি, নর গেটের ক্ষেত্রে কি হবে, যে কোনো একটা ইনপুট যদি তোমার 1 হয় আউটপুট কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। চেঞ্জটা হবে জাস্ট আউটপুটে, আউটপুটটা জাস্ট রিভার্স হয়ে যাবে। আচ্ছা, কারণ নটের কাজ কি, যেটা আছে সেটাকে উল্টাই দেওয়া। অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে, সবগুলো ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। তাহলে ন্যান্ডের ক্ষেত্রে কি হবে, সবগুলো ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট কি হবে, 0 হবে। আচ্ছা, এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে কি হয়, ইনপুটে যতগুলো 1 থাকবে তাদের সমষ্টি যদি বিজোড় হয় তাহলে আউটপুট হবে 1। তাহলে এক্সক্লুসিভ নরে কি হবে, নরে যেটা হবে যে তোমার আসলে যতগুলো ইনপুট থাকবে তাদের সমষ্টি যদি বিজোড় হয় তাহলে আউটপুট হবে 0। আচ্ছা, সেবার আমি এই জিনিসটা মুছে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা একটু নর গেটের চিত্রটা একটু আঁকি। সো নর গেট কি, জাস্ট আমরা যে অর গেটটা দেখেছিলাম এটাকে আমি লিখলাম নর। আমরা যে অর গেটটা দেখেছিলাম এটা যদি একটা অর গেট হয়, দুইটি ইনপুট বিশিষ্ট, সো এর সামনে তুমি যদি নট মানে কি, মানে একটা নট গেট, বা এটা আমি পুরোটা আঁকতেছি না, একটা সার্কেল অ্যাড করে দাও, তখনই সেই জিনিসটা হয়ে যাবে কি আমার নট গেট। কারণ এই বার চিহ্ন দ্বারা মূলত আমরা নট বুঝি, ঠিক আছে। আচ্ছা, তো এইটা গেল আমার নর গেট। আচ্ছা, তো এবার যদি আমরা ন্যান্ড গেটটা দেখি, সো ন্যান্ড গেটে তাহলে কি হবে, ওই যে আমার অ্যান্ড গেটের মতোই জাস্ট হবে।
অ্যান্ড গেটের মতোই হবে, জাস্ট এখানে আমরা কী করব, এটার যে আউটপুটটা আসতো সেই আউটপুটের সাথে আমরা একটা সার্কেল দিয়ে দিব। তাহলে আমরা যেটা যদি 2 ইনপুট বিশিষ্ট একটা গেট চিন্তা করি, তাহলে এখানে বুলিয়ান সমীকরণটা আসবে। ঠিক আছে, এই তো। আচ্ছা, সো এটা মানে সত্যক সারণীটা আমরা আর দেখলাম না, কারণ কি সত্যক সারণীটা আসলে আমাদের মাথায় অলরেডি সেট হয়ে গেছে। আমরা যদি অ্যান্ড গেটটা পারি তাহলে আমরা ন্যান্ডেরটাও পারবো, যদি নরেরটা পারি তাহলে আমরা মানে অরেরটা পারলে নরেরটাও পারবো। সো এবার আমরা মুভ করব মূলত এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নট। তার আগে আরেকটা বিষয়, সেটা হলো ন্যান্ড গেটকে আর নর গেটকে কিন্তু আবার ইউনিভার্সাল গেটও বলা যায়। আচ্ছা, এটাকে ইউনিভার্সাল গেট কেন বলা হয় তোমরা একটু আমার কমেন্টে জানাও তো, যে নর গেট এবং ন্যান্ড গেটকে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট কেন বলা হয়, এটা একটু আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, আমরা এবার একটু দেখি সার্বজনীন গেট। সার্বজনীন গেট, আচ্ছা কারণ, আচ্ছা আমি একটু কমেন্টটা চেক করি। হ্যাঁ, অনেকে কমেন্ট করছে ভাইয়া সব বুঝতেছি বাট কিছুদিন পরে ভুলে যাই। সো আশা করছি ওই যে আমি যে 3টা পয়েন্টের কথা বললাম, এই 3টা পয়েন্ট যদি তোমরা মাথায় রাখো ভালোভাবে, তাহলে কিন্তু আর ভুলার কথা না। যে আসলে 3টা পয়েন্ট সবসময় মনে রাখবা, এই যে তোমার অ্যান্ড গেট, অর গেট আর হলো গিয়ে তোমার এক্সক্লুসিভ অর, এই 3টা গেটের আউটপুট কখন 1 হয়। আর আমি তো বলেই দিলাম অর মানে কি অথবা, অথবা মানে কি যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য হবে। আমি বাস্তব উদাহরণ দিয়ে দিলাম। সেমি অ্যান্ড গেট মানে কি এবং যখন সবগুলো সত্য হবে তখন আউটপুট সত্য হবে। সো এই জিনিসগুলো জাস্ট একটু মাথায় নাও, তাহলে আশা করছি এই জিনিসগুলো আর ভুল হবে না বা ভুলে যাবা না। আচ্ছা, সার্বজনীন গেট। সার্বজনীন গেট বলতে আমরা যেগুলো বুঝি, যেসব গেট দ্বারা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় সেগুলোকে আমরা বলি সার্বজনীন গেট। তো সার্বজনীন গেট আমাদের মূলত 2টা আছে, একটা হলো আমার ন্যান্ড গেট আর একটা হলো আমার নর গেট। ঠিক আছে, আচ্ছা। সো আমাদের যখন ইন্টারমিডিয়েটে পরীক্ষায়, তোমরা তো মেবি বোর্ড পরীক্ষা দাওনি বা যারা কলেজে পরীক্ষা দিয়েছো, তখন কিন্তু প্রায় এই প্রশ্ন আসতো যে ন্যান্ড গেট থেকে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করো, অথবা নর গেট থেকে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করো, অথবা এরকম আসতো যে ন্যান্ড গেট যে একটা সার্বজনীন গেট এটা প্রমাণ করো। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা আসলে ওই জিনিসটা আমরা লিখে লিখে প্রমাণ করতাম, বাট যেহেতু আমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষা এমসিকিউ টাইপ, সো আমাদের ওই জিনিসটা আসলে ওরকম অত বেশি ইম্পর্ট্যান্ট না, ওটা মূলত একাডেমিকে যারা আছে তাদের জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখানে মূলত আমরা যে বিষয়টা দেখবো, দেখো এই ন্যান্ড গেটটাকে আমরা আগেই দেখলাম কিছুক্ষণ আগে, এটাকে যদি আমি ভাঙি এখান থেকে আমরা পাই কি নট, এর সাথে কি পাই আমরা মানে এন এ নট আর কি অ্যান্ড এ অ্যান্ড, তার মানে কি ন্যান্ড যে গেটটা এটা কি একটা নট গেট আর একটা অ্যান্ড গেটের সমন্বয় গঠিত। সেমভাবে আমরা যদি নর গেটের কথা চিন্তা করি, তাহলে এটা একটা নট গেট আর একটা অর গেট নিয়ে গঠিত। ঠিক আছে, আচ্ছা এখন তার মানে কিন্তু এটা না, এখানে কিন্তু মূলত যেটা করতে হবে, আগে তোমার এন্ড গেট আঁকতে হবে, এন্ড গেট আঁকার পরে সেটার আউটপুটের সাথে তোমার নটটাকে কানেক্ট করতে হবে। এইটাও সেম, প্রথমে তোমার অর গেট তুমি আঁকবা, আঁকার পরে সেটার আউটপুটের সাথে তুমি কি করবা নট গেটটা কানেক্ট করে দেবা। এইটাই কিন্তু নিয়ম। অর্থাৎ আমরা যে বলি ন্যান্ড গেট সমান নট গেট প্লাস এন্ড গেট, এটা কিন্তু এক ধরনের ভুল। এটা মূলত হওয়া উচিত ছিল এন্ড গেট এর আউটপুটের সাথে নট গেট। তার মানে তোমার লেখার সময় আগে অবশ্যই তোমার এন্ড গেটটা লিখতে হবে। অর্থাৎ কারণ কি দেখো তুমি এখানে কি করতেছো, এন্ড গেটের আউটপুটের সাথে নটকে কানেক্ট করতেছো, এখানেও কি অর গেটের আউটপুটের সাথে নটকে কানেক্ট করতেছো, তাহলে আগে আসতেছে কিন্তু মূলত এই অ্যান্ড গেট বা ওখানে অর গেট। আচ্ছা, এখান থেকে মূলত এই সার্বজনীন গেট থেকে একটা প্রশ্ন আসতে পারে বা অনেক জায়গায় হয়তো এসে মানে দেখলাম আসছে, সেটা হলো এই ন্যান্ড গেট থেকে তুমি যখন মৌলিক গেট বাস্তবায়ন করবা, সাপোজ তুমি ন্যান্ড গেট থেকে মৌলিক গেট কি, তুমি সাপোজ নট গেট বাস্তবায়ন করবা আর কি অ্যান্ড গেট বাস্তবায়ন করলা আর কি করবা তুমি অর গেট বাস্তবায়ন করবা। ঠিক আছে, আবার এইটা থেকেও সেম, এখানেও সেম জিনিস, সেটা হলো নট গেট থেকে তুমি নট গেট বাস্তবায়ন করবা, আমি নটটা আগে লিখতেছি যেহেতু এন আগে আছে, অর গেট বাস্তবায়ন করবা আর কি অ্যান্ড গেট বাস্তবায়ন করবা। দেখো এটাকে যদি আমি 1 নাম্বার দেই, এটাকে আমি 2 নাম্বার দেই, এটাকে 3 নাম্বার দেই, সেমভাবে এটাকে যদি আমি 1 নাম্বার দেই, এটাকে 2 নাম্বার দেই, এটাকে 3 নাম্বার দেই, এমনিতেই দিলাম। দেখো এখানে এন আগে ছিল মানে নট আগে ছিল, নট আগে লিখছি, তারপরে এন ছিল বাকি থেকে কি অর, এখানেও এন আগে ছিল মানে নট আগে ছিল লিখলাম, তারপর কিছু অর লিখলাম বাকি থেকে কি অ্যান্ড। বাট আমি আবারও বলতেছি এটা আসলে আমরা লেখার জন্য লিখলাম, বাট এমনি প্র্যাকটিক্যালি কিন্তু আমার অ্যান্ড গেট আগে থাকবে, তার আউটপুটের সাথে নট গেট থাকবে। এখন এই যে আমি 1 2 3 মার্কিং করেছি না,
তোমরা তোমাদের বইতে বা যে কোনো জায়গায় দেখবা যে ন্যান্ড গেট থেকে তুমি যখন এই মৌলিক গেটগুলো বাস্তবায়ন করবা, যখন তুমি ন্যান্ড থেকে তুমি যখন নট বাস্তবায়ন করবা, তোমার একটি ন্যান্ড গেট লাগে, এটা তুমি দেখবা। তো যেহেতু আমাদের এটা এখানের মানে জন্য ইম্পর্টেন্ট, এই জন্য আমরা চিত্রগুলো দেখাচ্ছি না, একটি ন্যান্ড গেট লাগবে। ন্যান্ড গেট থেকে তুমি যখন অ্যান্ড গেট বাস্তবায়ন করবা তখন দেখবা দুইটি ন্যান্ড গেট লাগবে। সেমভাবে ন্যান্ড গেট থেকে তুমি অর গেট বাস্তবায়ন করবা, দেখবা তুমি এখানে টোটাল 3টি ন্যান্ড গেট লাগে। এটা তোমরা জাস্ট বইটা খুললেই জাস্ট এই জিনিসটা পেয়ে যাবা। আচ্ছা, এই জিনিসটা আমি কেন দেখাইলাম, কারণ অনেক সময় প্রশ্ন আসে যে ন্যান্ড গেট থেকে তুমি যদি অর গেট বাস্তবায়ন করতে চাও সেক্ষেত্রে কয়টা ন্যান্ড গেটের প্রয়োজন হবে। এখানেও সেম, তুমি নর গেট থেকে যখন নট বাস্তবায়ন করবা লাগবে একটা নর গেট, আবার নর গেট থেকে যখন অর গেট বাস্তবায়ন করবা তখন 2টা নর গেট লাগবে, আর নর গেট থেকে যখন অ্যান্ড গেট বাস্তবায়ন করবা তখন 3টা অর গেট লাগবে, 3টা নর গেট লাগবে। আচ্ছা, এই ব্যাপারটা তোমরা বুঝতে পারলা কিনা? তাহলে দেখো এই জিনিসটা কিন্তু আমার জাস্ট কোনো রকম মুখস্থ না করে জাস্ট জিনিসটা দেখো, এখানে আগে এন ছিল, নট আগে লিখলাম, এরপরে এন ছিল এন লিখলাম, বাকিটাকে অর লিখলাম, জাস্ট একটা নাম্বারিং করলাম। এখানে আগে এন ছিল, নট লিখলাম, তারপর অর ছিল, অর লিখলাম, এরপরে বাকি থেকে এন লিখলাম, জাস্ট এখন সিকুয়েন্স দিয়ে দিলাম। তার মানে নট গেট বানাইতে আমার লাগবে কত? একটা ন্যান্ড গেট, এন বানাইতে লাগবে 2টা, আর অর বানাইতে লাগবে 3টা। সেমভাবে নট থেকে যখন আমরা মৌলিক গেট বানাবো, সো নট থেকে যখন আমরা নট বানাবো আমার একটা নর গেট লাগবে, নট থেকে যখন অর বানাবো 2টা লাগবে, আর নট থেকে যখন এন বানাবো 3টা নর গেট লাগবে। আচ্ছা, এই জিনিসটা তোমরা বুঝতে পারলে কিনা একটু কমেন্টে জানাও। হ্যাঁ, মাঝে মাঝে অনেকেই কমেন্ট করতেছে যে মাঝে মাঝে ক্যামেরা একটু ঘোলা হয়ে যাচ্ছে, আসলে এটা নেটের একটু ডিস্টার্ব হতে পারে। আচ্ছা ঠিক আছে, পরবর্তী তোমরা যখন দেখবে আশা করছি এই সমস্যাটা দূর হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসটা আমি আবার একটু রিভিউ করি। অনেকে কমেন্ট করছে যে ভাই লাস্টে জয়েন করেছি, অর্থাৎ সার্বজনীন গেট, মূলত সার্বজনীন গেট 2টা, একটা হলো ন্যান্ড গেট আর একটা নর গেট। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে এমসিকিউতে যে ন্যান্ড গেট থেকে তুমি যখন অর গেট বাস্তবায়ন করবা তোমার কয়টা ন্যান্ড গেট লাগবে, অথবা নর গেট থেকে তুমি যখন অর গেট বাস্তবায়ন কয়টা নর গেট লাগবে। তো এর অ্যান্সার আমরা কীভাবে মনে রাখবো? দেখো এখানে আগে আছে কি এন, তো এই জন্য আমরা নট গেটটা আগে লিখবো, তারপর আছে অ্যান্ড, এই জন্য অ্যান্ড গেটটাকে লিখবো। এবার ফাইনালি কি আছে দেখো, নট আর অ্যান্ড চলে গেল, আর বাকি থাকে কি অর। সো এটাকে আমি 1 2 3 নাম্বার দিয়ে লিখলাম। নরের কাছে আসো, আগে আছে কি তোমার এন আছে, তার মানে নট গেটটাকে আমি লিখে ফেললাম, এরপরে কি আছে অর গেট, অর গেটটাকে লিখে ফেললাম, বাকি থাকে কি অ্যান্ড, এটাকে আমি নাম্বার করলাম 1 2 3। তার মানে কি এটার সিকোয়েন্স অনুযায়ী যদি আমাকে বলে ন্যান্ড গেট থেকে অর গেট বাস্তবায়ন করতে কয়টা ন্যান্ড গেট লাগবে? 3টা। কেন? এই যে সিকোয়েন্সিয়ালি সেটা 3 নম্বরে। আচ্ছা, সো এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এই জিনিসটা তোমার জানা থাকলে তুমি কিন্তু লজিক গেট কোনো ট্রুথ টেবিল কিছু না এঁকেই তুমি কি করতে পারো, জাস্ট পরীক্ষায় অ্যান্সার করে ফেলতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো চাইলে তোমরা এটা একটা স্ক্রিনশট নিতে পারো, তোমরা নোট করতে পারো। আচ্ছা, সো এরপরে আচ্ছা, ক্লাসের পার্টিসিপেন্ট অনেক কমে গেছে, সো তোমরা এই ক্লাসটাকে আবার একটু শেয়ার দাও তোমাদের নিজস্ব টাইমলাইনে, আর তোমাদের ফ্রেন্ডদেরকে, যেসব ফ্রেন্ডরা চলে গেছে তাদেরকে অবশ্যই মেনশন করো। ঠিক আছে? আচ্ছা, তোমরা এই ক্লাসটা আবার একটু শেয়ার করে দাও। আচ্ছা, তো সার্বজনীন গেট গেল, এবার আমরা দেখব বিশেষ গেট। এবার আমরা মূলত আলোচনা করব বিশেষ গেট নিয়ে, যার মধ্যে 2টা গেট আছে মূলত, একটা হলো এক্সক্লুসিভ অর আর একটা হলো এক্সক্লুসিভ নর। ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখন আলোচনা করব এক্সক্লুসিভ অর বা এক্সক্লুসিভ অর গেট। ঠিক আছে? আচ্ছা, সো এক্সক্লুসিভ অর গেটের আমরা চিত্রটা আমরা জানি, এটা হলো জাস্ট তোমার অর গেটের মতোই, অর গেটের মতোই, বাট এখানে যেটা হবে আর একটা এক্সট্রা সার্কেল থাকে। ঠিক আছে? এই জন্য এই জিনিসটা এক্সক্লুসিভ। ঠিক আছে? এটাকে এ, এটা বি, তার মানে এটা সত্য সারণী হয়, মানে বুলিয়ান ফাংশন, মানে বুলিয়ান সমীকরণ হয় এ অক্সর বি, বা এটাকে আমরা এ অক্সর বিকে একটু ভেঙে লিখলে এ নট বি প্লাস এ বি নট, এভাবে লেখা যায়। যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, সেটার মধ্যে এক্সক্লুসিভ অর গেট। সো এক্সক্লুসিভ অর গেটের সত্যক সারণীটা যদি আমরা একটু দেখি, মূলত এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর এই 2টা থেকেই মূলত ভার্সিটি ভর্তি পরীক্ষা এমসিকিউতে অর্থাৎ বেশি প্রশ্ন আসে। ঠিক আছে? হ্যাঁ, বাকিগুলো ইম্পর্ট্যান্ট, বাট এটা থেকে একটু বেশি আসে। সো এটাকে যদি আমি এ বলি, এটাকে যদি আমি বি বলি, আর এটা যদি আমি আউটপুট ধরি এ এক্সর বি,
আচ্ছা, সো এই ইনপুটগুলো কি আমরা কিছুক্ষণ আগে আমরা দেখলাম। সো আমি 2টা 0 দিব, 2টা 1 দিব, এখানে 2টা 0 দিব, সরি এখানে একটা 0, একটা 1, একটা 0, একটা 1। সো দেখো তো কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে XOR গেইটে যখন বিজোড় সংখ্যা ইনপুটে যখন বিজোড় সংখ্যা যতগুলো 1 থাকবে তাদের সমষ্টি যদি বিজোড় হয় তখন তার আউটপুট হবে 1। সো আমি আবার বলতেছি, কিছুক্ষণ আগে আমরা গেইটের যে 3টা প্রপার্টি দেখছিলাম তার মধ্যে এক্সক্লুসিভ অরে বা XOR গেটে আমরা কি বলেছিলাম যে XOR গেটের ইনপুটগুলো মানে প্রত্যেকটা ইনপুট আমরা চেক করব, যদি দেখি ইনপুটগুলোতে বিজোড় সংখ্যক মানে যতগুলো 1 থাকবে তার সংখ্যা যদি বিজোড় হয় তাহলে তার আউটপুট হবে 1, বাকি সব কিছু 0। দেখো এখানে 0 0 কোনো 1 নেই, তার মানে এটা অটোমেটিক 0 হবে। 0 আর 1, 1 আছে কয়টা? একটা, এক কি বিজোড়, তার মানে এটার আউটপুট হবে 1। আচ্ছা, এবারে কি এখানে কি আছে? কয়টা 1 আছে? একটা 1 আছে, তার মানে বিজোড়, তার মানে এটার আউটপুট হবে 1। কিন্তু নিচে দেখো তো কয়টা 1 আছে টোটাল? 2টা, তাহলে মানে কয়টা 1 আছে? 2টা, 2টা কি জোড় না? তাহলে এটার আউটপুট হবে কি? 0। এই বিষয়টা তোমরা বুঝতে পারলা কিনা একটু কমেন্ট করো তো। হ্যাঁ, একজন কমেন্ট করছে যে ক্লাস কতক্ষণ হয়। আমরা মূলত আসলে লাইভ ক্লাসগুলো 1 ঘন্টা বা 1 ঘন্টা একটু আশেপাশেই হয়। আচ্ছা, সো এখানে মূলত আমরা কি করলাম? এক্সক্লুসিভ অরের, দেখো এই এক্সক্লুসিভ অর এই গেটটা মনে রাখার জন্য আমরা আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। আর আমরা জানি কি এখান থেকে আমরা জাস্ট এক্সক্লুসিভ নর গেটটাও এঁকে ফেলতে পারি। জাস্ট সেখানে কি হবে পার্থক্যটা? একই গেট, জাস্ট এটার সামনে আমরা একটা নট গেট অ্যাড করে দেব। জাস্ট এখানে আমরা কি করব? একটা নট গেট অ্যাড করে দেব, তাহলে একটা বুলিয়ান ফাংশনটা হবে a XOR b হোল নট। ঠিক আছে? আচ্ছা, সো এই ছিল মূলত। এখন এই যে এক্সক্লুসিভ অর, এটাকে মনে রাখার জন্য আমরা আরেকটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি। সেটা হলো জাস্ট মনে রাখার জন্য, যাতে আমাদের ব্রেইনে খুব পার্মানেন্টলি থাকে। দেখো এই বর্তমানে কোন মাস চলতেছে? ফেব্রুয়ারি, তাই তো? আচ্ছা, ফেব্রুয়ারি চলতেছে। তো ফেব্রুয়ারির মধ্যে আসলে 14ই ফেব্রুয়ারি খুব একটা ঐতিহাসিক দিন ছিল অনেকের জন্য, তাই তো? অনেকের কাছে সুন্দরদেবন দিবস ছিল, অনেকের কাছে অন্য কোনো দিন ছিল। যাই হোক, আচ্ছা, এটা কথা আমি কেন বলতেছি? দেখো ওই 14ই ফেব্রুয়ারি অনেক কিছু হয়েছে। সো আমরা নর্মাল লাইফে অনেক সময় ইউজ করি এক্স কথাটা ইউজ করি, তাই তো? যে এক্স ড্যাশ ফ্রেন্ড, তাই তো? আচ্ছা, এখন সাপোজ 14ই ফেব্রুয়ারি, আর আমরা জানি কি বাইনারিতে 1 বলতে বোঝায় সত্য, 0 বলতে বোঝায় মিথ্যা। এটা তোমরা জানো কি না? বাইনারি 1 মানে সত্য, মানে বা বুলিয়ান 1 মানে সত্য, 0 মানে মিথ্যা। দেখো ওই 14 তারিখ অনেকেই কিন্তু অনেক কিছু হয়েছে। দেখো ধরো 14 তারিখ দুইটা মানে দুইজনের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলো। আচ্ছা, এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কখন এক্স হয়? যখন তাদের মতের অমিল হয়, ঠিক কি না? আমি জাস্ট মনে রাখার জন্য গল্পটা বলতেছি। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন থাকে তারা কখন এক্স হয়ে যায়, মানে সাবেক হয়ে যায়, যখন তাদের মনের অমিল হয়ে যায় বা মতের অমিল হয়। সো এখন এই এ কে তুমি চিন্তা করতে পারো আবুল, মানে ওর নাম আবুল, আর বি কে চিন্তা করো, হ্যাঁ তুমি চিন্তা করো বি দিয়ে কি নাম হয়? আমি ধরলাম বুবলি। যাই হোক, আমি এখানে জাস্ট আবুল নামে বা বুবলিয়ানের দিকে থেকে থাকো, তাহলে আসলে মাইন্ড করার কিছু নাই, কারণ আমি জাস্ট এই জিনিসটা মনে রাখার জন্য একটা টেকনিক অবলম্বন করতেছি। ওই যে তোমরা মাঝে মাঝে স্টার জলসা বা জি বাংলার যে সিরিয়াল, অনেক সময় আমরা ক্রাইম প্যাট্রোল যে দেখি, ওখানে দেখবা প্রথমে একটা কথা লেখা আসে যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, অর্থাৎ তারা লেখা আসে যে এখানে যে যতগুলো চরিত্র আছে সব কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নাই, যদি কারো মিল থেকে থাকে তাহলে কর্তৃপক্ষ দায়ী না। সো আমি যে গল্পটা বলতেছি এর সাথে যদি বাস্তবে কারো মিল থেকে থাকে তাহলে কিন্তু আমি দায়ী না কোনোভাবে। আচ্ছা, সো এই আবুল আর বিতে হয় বুবলি, দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারা 14 তারিখ গার্লফ্রেন্ড বয় হলো। এরপরে যেটা হলো, এই যে এটা হলো ধরো আবুলের মন সেটা 0 পজিশনে আছে, মানে ও যেটাকে সত্য মানে ও সেটাকে সত্য, মানে এটা আছে 0, এটাও 0, তার মানে তাদের মনের কি একটা মিল আছে, তার মানে তারা কি এক্স হবে? এক্স হবে না, তার মানে 0। কিন্তু যখন দেখো একজনা আছে 1 আর একজনা 0, তার মানে এখানে একটা অমিল হয়ে গেল না? তাহলে মানে তারা কি এক্স হয়ে যাবে না? অর্থাৎ এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড কখন হয়? যখন তারা কি হয়? তাদের মতের অমিল হয়। দেখো এখানে মতের অমিল আছে, তার মানে আবার এখানে কি মতের আবার মিল আছে, তার মানে তারা গার্লফ্রেন্ড মানে এক্স হবে না। তার মানে এক্সক্লুসিভ অর হবে না কি হবে, এটা কীভাবে আমরা বুঝতে পারি? এটা জাস্ট দীর্ঘদিন মনে রাখার জন্য, তোমার মাথাতে বেশি দিন থাকে তার জন্য আমরা এই কাজটা করলাম। আমরা কি দেখবো? তো সবগুলো সেম কিনা, সেম মানে তাদের মনের মিল আছে, তার মানে তারা এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড হবে না।
মানে এক্স হবে না। আর যদি তাদের মতের অমিল হয় তখন কী হয়ে যাবে, তারা এক্স হয়ে যাবে। আর এক্সক্লুসিভ অর যা এক্সক্লুসিভ নর তার কি বিপরীত, ঠিক আছে। তাহলে এই টেকনিকটা অবলম্বন করলে তোমরা এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নরে কনফিউজড হবে না, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাকে কে বুঝতে পারলে একটু কমেন্টে জানাও। আচ্ছা, ঠিক আছে। তাহলে আচ্ছা, এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হলো এই চ্যাপ্টারে একটা প্রশ্ন আসে খুব কমন, সেটা হলো আচ্ছা গেট, আমরা মোটামুটি গেট থেকে যে ধরনের প্রশ্ন আমরা সবাই আলোচনা করলাম, আর একটা প্রশ্ন আসে সেটা হলো তোমার এনকোডার আর ডিকোডার থেকে একটা প্রশ্ন আসে মাঝে মাঝে, এনকোডার অথবা ডিকোডার থেকে, ঠিক আছে। এনকোডার ডিকোডার থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। সো এনকোডারের বিষয়টা আমরা জানি, এনকোডার একটু বাংলায় লিখতেছি, এনকোডার যেটা করে 2n সংখ্যক ইনপুট সে নেয়, নিয়ে সেটাকে এন আউটপুটে পরিণত করে। আর এই প্রশ্নটা প্রায় আসে যে নিচের কোন ডিভাইসটি 2n ইনপুট নিয়ে n সংখ্যক আউটপুট প্রদান করে, বা নিচের কোন ডিভাইসটির ইনপুট 2n, ঠিক আছে। সো এনকোডার যা, ডিকোডার তার বিপরীত, ঠিক আছে। ডিকোডার, এনকোডার যেটা করে ডিকোডার তার বিপরীত কাজ করে, এটা n ইনপুট নেয় আর 2n আউটপুট, ঠিক আছে। এখন দেখো এনকোডার ডিকোডার কোনটা 2n কোনটা n, এই জিনিসটা আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। সো এটাকে মনে রাখার জন্য দেখো এনকোডারের, এটা আমরা আমি যেভাবে মনে রাখতাম, প্রথমে আছে কি ই, ঠিক আছে। যারা ম্যাথমেটিক্স ভালো বুঝো, তোমার সূচকীয় ফাংশন, এটার নাম শুনেছি কিনা, সূচকীয় ফাংশন, এটাকে কিন্তু ইংরেজিতে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল, অর্থাৎ এটাকে এক্সপোনিয়াল ফাংশন বলা হয়। আমি জাস্ট মনে রাখার জন্য টেকনিকটা অবলম্বন করতেছি। তার মানে এক্সপোনিয়াল ফাংশন মানে হলো গিয়ে কোনো একটা কিছুর উপরে একটা পাওয়ার থাকবে। তার মানে ই যেহেতু এক্সপোনেনশিয়াল ফাংশন, মানে ই থেকে তুমি মনে রাখতে পারো, তার মানে এনকোডার যেটা হবে 2n ইনপুট থাকবে, মানে এটা আগে থাকবে, তাই এটা যদি 2n হয় আউটপুট হবে n। সো এনকোডারটা যদি মনে রাখো, সেখান থেকে তুমি আসলে ইজিলি ডিকোডারটাও মনে রাখতে পারবা, কারণ এনকোডারের বিপরীত হলো ডিকোডার। আমি আবার বলতেছি, এনকোডার ডিকোডারের কত 2n নাকি n, এটা কীভাবে মনে রাখবা, জাস্ট মনে রাখবা এনকোডার এটা এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে মিল আছে, আর এক্সপোনেনশিয়াল ফাংশনগুলো যেভাবে হয় এটা কোনো কিছুর পাওয়ার আকারে থাকে। তো এখানে যদি পাওয়ার আকারে ইনপুট, তার মানে আউটপুট হবে n, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বিগত বছর, অর্থাৎ সবচাইতে যে ইম্পর্ট্যান্ট, বিগত বছর আমরা যে এই চ্যাপ্টার থেকে মূলত যে কোশ্চেনগুলো আসছে, বিশেষ করে গত বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায়, ওখান থেকে কিছু কোশ্চেন আমরা সলভ করবো, অর্থাৎ এখান থেকে মূলত কোন ধরনের প্রশ্ন আসে সেটা আমরা সলভ করব। সো সলভ করার জন্য আমরা মূলত যে বইটা থেকে সলভ করব, সেই বইটা হলো এই যে আমরা এই যে অ্যাডমিশন হ্যাক্স, এটার হয়তো বা তোমরা গ্রুপে বিভিন্ন সময় দেখেছো, এই বইটা থেকে মূলত আমরা সলভ করব, ঠিক আছে। এই বইটার যে আইসিটি পার্ট আছে, সেখান থেকে আমরা এই প্রশ্নগুলো সলভ করব। সো এটা অনেক সাধারণ গোছানো একটা বই, হয়তো বা তোমরা বইটা দেখলে বুঝতে পারবা। সো এই বইটা বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, আমাদের গ্রুপে এ বিষয়ে আসলে অনেকগুলো পোস্ট করা আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, তোমাদের নিকটস্থ লাইব্রেরিতে যোগাযোগ করতে পারো। আর কোনো কারণে যদি বইটা না পাও, সেই ক্ষেত্রে তোমরা আমাদের কাছে দুইটা অপশন আছে। একটা হলো তোমরা এটা রকমারি.com অর্ডার করতে পারো, অথবা এখানে আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, সেটা হলো আমি কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দিচ্ছি, 01332933616। এটা আমাদের যে ফেসবুক গ্রুপ, তারপর তোমার আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে, সেখানে ওই নাম্বারটা দেওয়া আছে। অর্থাৎ তোমরা যদি কোনো কারণে তোমাদের নিকটস্থ লাইব্রেরিতে বইটা না পাও, বা রকমারি.com অর্ডার না করতে পারো, বা কোনো সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে ফোন দিয়ে কুরিয়ারে বইটা অর্ডার করতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো আমরা মূলত এখন যে বইটা থেকে প্রশ্নগুলো সলভ করব, সেটা হলো আমাদের এডমিশন হ্যাক্সের যে মানবিক প্লাস বিভাগ পরিবর্তন যারা আছো, যে বইটা আছে ওইটা থেকে আমরা কিছু প্রশ্ন সলভ করব, ঠিক আছে। আচ্ছা, তো গত বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথমে যে প্রশ্নটা এসেছিল, সেটা আমি যদি একটু দেখি, সেটা হলো এখানে প্রথমে একটা প্রশ্ন আসছিল লজিক ফাংশন সরলীকরণ থেকে। না, তার আগে আমি সংখ্যাপদে একটা প্রশ্ন আসছে,
প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, এটা গুচ্ছ ভর্তি পরীক্ষা এসেছিল। সরি, আমি একটু ইংরেজিতে লিখতেছি। যে প্রশ্নটা ছিল যে 173 সংখ্যাটি একটি, এরপরে 4টা অপশন ছিল। সাপোজ ক নাম্বার অপশনে ছিল ডেসিমেল, খ নাম্বারে ছিল বাইনারি, গ নাম্বারে ছিল অক্টাল, এটা গুচ্ছ ভর্তি পরীক্ষা গত বছর এসেছিল, আর ঘ নাম্বারে ছিল সবগুলো। আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো যেটা সঠিক অ্যান্সারটা কোনটা হবে, ক, খ, গ নাকি ঘ। অর্থাৎ প্রশ্ন ছিল 173 সংখ্যাটি একটি, ডেসিমেল, অক্টাল, বাইনারি নাকি সবগুলো, এটা কোন ধরনের সংখ্যা, তুমি কমেন্টে জানাও তো। হ্যাঁ, একজনে কমেন্ট করেছে যে অ্যান্সার হবে সি। আচ্ছা, আমরা আরও কয়েকজনের অ্যান্সারের জন্য একটু ওয়েট করব। হ্যাঁ, সি। আচ্ছা, সবাই বলতেছে সি সি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ম্যাক্সিমাম অ্যান্সার দিয়েছে সি। আচ্ছা, সো এখানেই মূলত ট্রিক্সটা ছিল। আর গত বছর যেটা হয়েছিল যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সবাই বলছে আইসিটি প্রশ্ন সহজ, সবাই বলছে আসলে প্রশ্ন সহজ হয়েছে, প্রশ্ন আসলেই সহজ ছিল, বাট তারপরে দেখা গেছে কি যে ম্যাক্সিমাম অনেকে পাসই করেনি, যারাই পাস করছে তারাই ভালো কোনো ইউনিভার্সিটিতে, মোটামুটি ভালো ইউনিভার্সিটির একটা সাবজেক্ট পেয়ে গেছে। সো এখানে হ্যাঁ, ইয়েস, মৌসুমী আক্তার, কনগ্রাচুলেশন, তোমার অ্যান্সারটা কারেক্ট, তুমি বলেছো ডি। আর যারা সি বলেছো বা অন্য কিছু বলেছো সবার অ্যান্সার ভুল। সঠিক অ্যান্সার হবে ডি বা ঘ নাম্বার। কেন? কারণ দেখো, আমি অ্যান্সারটা একটু ব্যাখ্যা করছি। দেখো, এখানে আমার সংখ্যাটা বলা ছিল কি 173 সংখ্যাটি। আচ্ছা, আমরা জানি কি সংখ্যা পদ্ধতি আমরা যখনই যে কোনো কিছু করেছে আমরা কিন্তু এখানে একটা বেস মেনশন করে দিতে হয়। তোমাদের ভুলটা যে কারণে হয়েছে যে 173 তোমরা হিসাব করছো যেটা ডেসিমেলের মধ্যেও আছে, এটা বাইনারির মধ্যেও আছে, না সরি বাইনারির মধ্যে নাই, অক্টালের মধ্যে আছে। তো অ্যান্সার অনেকেই যারা খুব তাড়াহুড়ো করছে তার মধ্যে ক নাম্বার বা গ নাম্বার অ্যান্সার, কিন্তু এখানে কিন্তু আমি কোনো বেস মেনশন করে দেইনি যেটা কোন বেসের। যদি আমি 8 লিখতাম তখন সেটা অ্যান্সার হতো অক্টাল, বাট যেহেতু আমরা বেস লিখিনি তার মানে এখানে অ্যান্সার হবে সবগুলো। ঠিক আছে, তার মানে কি অবশ্যই তোমার প্রশ্ন পড়ার পরে ভালোভাবে এইটা হলো জাস্ট বেসিক জিনিস। ঠিক আছে, আর যখনই তোমাকে বেস মেনশন করা না থাকবে তখন কিন্তু আসলে তুমি সঠিকভাবে বলতে পারবা না অপশনগুলো ভালোভাবে না দেখে যে কোনটা সঠিক অ্যান্সার হবে। যদি বেসটা যেখানে 8 বলে দিত অক্টাল হয়তো, 10 বলে দিলে ডেসিমাল হয়তো। ঠিক আছে, আচ্ছা, এরপরে গুচ্ছতে আর একটা যে প্রশ্ন এসেছিল এই চ্যাপ্টার থেকে সেটা হলো, হ্যাঁ অনেকেই ফাইনাল অ্যান্সার দিতে ঘ নাম্বার। আচ্ছা, আর একটা যে প্রশ্ন এসেছিল সেটা হলো, আচ্ছা আরেকটা প্রশ্ন এসেছিল এ বি, মানে একটা লজিক ফাংশন সরলীকরণ থেকে মূলত এই প্রশ্নটা আসছিল, আর এখানে ছিল এ প্লাস বি। আচ্ছা আচ্ছা, এইটা একটা সরলীকরণ এসেছিল এ বি হোল নট অ্যান্ড এ প্লাস বি। আচ্ছা, সরলীকরণের ক্ষেত্রে আসলে দুইটা সূত্র আমাদের একটু মাথায় রাখতে হবে। সেটা হলো, কয়েকটা সূত্র আছে সরলীকরণের ক্ষেত্রে, যেমন প্রথমে আছে ডি মর্গান ল, ডি মর্গান। আচ্ছা, এটা আমি আলোচনা করিনি। ডি মর্গান ল, ডি মর্গানের সূত্রটা কি তোমরা জানো? আচ্ছা, অনেকের হয়তো বা কমেন্ট করতে তোমার কমেন্টে যে পূরক বা নট চিহ্ন দিতে প্রবলেম হতো, তোমরা যেটা করবা তোমাদের কিবোর্ড থেকে এ লিখে অ্যাপেস্ট্রফি এস যে আছে না, এটা দ্বারা তুমি যদি কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো তুমি এই নটকে মিন করছো। ঠিক আছে, যেমন তুমি যদি এখানে আছে কি আমার এ বি হোল নট, এটাকে তুমি এ বি লিখে এরকম যদি অ্যাপেস্ট্রফি চিহ্ন দাও তাতেই আমি বুঝবো যে আসলে তুমি এ বি মানে এ অ্যান্ড বি হোল নটকে মিন করছো। ঠিক আছে, তো ডি মর্গানের দুইটা উপপাদ্য ছিল খুবই বিখ্যাত লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে। এই উপপাদ্য দুইটা কি আসলে আমার একটু কমেন্টে জানাও তো। ডি মর্গানের দুইটা উপপাদ্য আছে। আচ্ছা, তো ডি মর্গানের ফার্স্ট যে লটা ছিল সেটা ছিল আমার এ অর বি হোল নট। এটাকে আমরা লিখতে পারতাম কিভাবে? এটাকে আমি লিখতে পারি, দেখো, অর্থাৎ ডি মর্গানের যেটা হবে
এটা হয়ে যাবে এই। আচ্ছা, আর 2 নম্বর উপপাদ্যটা কি ছিল? এটা ছিল এ হোল নট, এটা সমান যাবে এ নট প্লাস বি নট। আচ্ছা, এটা ছিল মূলত ডি মর্গানের 2টা বিখ্যাত ল, ঠিক আছে? সো জাস্ট কি হয়েছে, ধরো তুমি এটাকে আমি এইভাবে মনে রাখতাম, ধরো এ একজন ব্যক্তি যার নাম হয়েছে আবুল, আর বি হলো একজন ব্যক্তি বাবুল, তারা হলো 2 ভাই, তাদের মধ্যে একটা বন্ধন ছিল, ঠিক আছে? এরপরে এই যে উপরে যেটা আছে এটা আমরা বার বলি বা নট বলি, এই আইসা কি হলো, তাদের এই বন্ধনের মধ্যে ওখানে আইসা একটা মানে যখন একটা বার সৃষ্টি হলো, অর্থাৎ কোনো একটা ঝামেলা পাকাইলো, ঝামেলা পাকানোর উপরে কি হলো, তারা একটু আলাদা হয়ে গেল। আবার সেমভাবে এখানে তারা ছিল, তাদের একটা বার ছিল, তারা আবার এখানে এসে আলাদা হয়ে গেল আবার। অর্থাৎ এখানে তারা এখানে হোল থাকবে, হোল জিনিসটাকে জাস্ট ভাগ করে, হোলটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আর যদি মাঝখানে যদি মানে অর থাকে সেটা হয়ে যাবে অ্যান্ড, আর যদি অ্যান্ড থাকে সেটা হয়ে যাবে অর। সেটা আমি কেন বললাম, কারণ এটা সিম্পলিফিকেশনের জন্য তোমার এই বুলিয়ান অ্যালজেব্রা সূত্র লাগবে, আরও কয়েকটা সূত্র লাগবে, এটা আমরা সামনে দেখব। আমার আসছিল যে প্রশ্নটা আসছিল, যেই একটা ফাংশন দেওয়া আছে এটার সরলীকৃত রূপ কোনটি, অর্থাৎ ওয়াই সমান এত এর সরলীকৃত রূপ, ঠিক আছে? সো এটার অপশনগুলো আমি যদি দিয়ে দিই, তাহলে এ বি নট, খ নাম্বারে আমি দিলাম এ, গ নাম্বারে দিলাম আমি এ এক্সর বি, আর গ নাম্বারে আমি দিলাম এ প্লাস বি। অর্থাৎ একটা বুলিয়ান ফাংশন দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এইটা, এটা সরলীকৃত রূপ কোনটি, এটা একটু কমেন্টে জানাও তো, আমি একটু তোমাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, সো এটা সরলীকৃত রূপটা জাস্ট অনেকে একজনে অ্যান্সার করেছে, আমি জাস্ট অপশনটা লিখলে হবে ক নাম্বার, খ নাম্বার নাকি গ নাম্বার নাকি ঘ নাম্বার। আচ্ছা দেখি এটাকে আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। ধর আমি লিখলাম ওয়াই ইকুয়াল টু এই যে আমার এ, আচ্ছা এ প্লাস বি,